প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের ম্যাক্সিমাম এইচএসসি পরীক্ষার্থীদের ৩ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা নিয়মিত তোমাদের জন্য কিছু ক্লাস আয়োজন করেছি। অবশ্যই যারা আমাদের পেজে নতুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা নিয়মিত এই ক্লাসগুলো পাওয়ার জন্য, বিশেষ করে বাংলা এবং ইংরেজি বিষয়ের। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই উল্লেখযোগ্য একটা বিষয় পড়ব। তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে প্রয়োগ অপপ্রয়োগ। প্রয়োগ অপপ্রয়োগ। এবার ব্যাপারটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ তোমাদের কয় নঙে আসে? তোমরা যারা এইচএসসি তে পড়ো তোমরা জানো অবশ্যই। আমরা জানি এটা 6 নঙের টপিক। তো এই 6 নং টপিকের মধ্যে সেটার মার্কস হচ্ছে 5। এই 5 মার্কসের জন্য দুইটা আইটেম আসে। সেটা হচ্ছে এক হচ্ছে বাক্য শুদ্ধি অথবা অনুচ্ছেদ শুদ্ধি। এবার তোমরা কোনটা অ্যান্সার করবে? আমি মনে করি তোমাকে বাক্য শুদ্ধি অ্যান্সার করাটাই সবচেয়ে ভালো হবে, এবং এটা খুবই সহজ, খুবই মজার, এবং তোমাদের বইয়ের মধ্যে যে পড়াগুলো আমাদের আছে সবগুলো পড়ার মধ্যে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এখানে অনেক মজার মজার বিষয় জানা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে লিখেছি 26-27 শিক্ষাবর্ষে যারা আছো তাদের জন্য এটা প্রযোজ্য। একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম বাক্যটা কি আছে? আমি সাক্ষী দিব না। এখন আলটিমেটলি যদি কোনো শিক্ষার্থী এই বাক্যটা প্রথম দেখে তার কাছে মনে হবে যে বাক্যটা সম্পূর্ণ ঠিক, তাহলে ভুলটা কোথায়? তোমাকে প্রথমত এই বাক্যগুলা যখন তুমি ঠিক করতে যাবা, প্রথমেই তুমি দেখবা যে এই বাক্যে কোনো বানান ভুল আছে কিনা। তাহলে একটু ব্যাপার খেয়াল করো, আমি বানানে কোনো প্রবলেম নাই, সাক্ষীতে কোনো প্রবলেম নাই, দিব না এতেও কোনো প্রবলেম নেই, তার মানে হচ্ছে এখানে বানানগত কোনো ত্রুটি নেই। দেন তোমাকে চিন্তা করতে হবে ব্যাকরণিক কোনো ভুল আছে কিনা। ব্যাপারটা হচ্ছে ব্যাকরণিক ভুল তো অনেক ধরনেরই হতে পারে। সেই ক্ষেত্রে তুমি চিন্তা করলো যে এখানে ব্যাকরণিক কোনো ভুল নেই, আসক্তিজনিত ভুল, যোগ্যতাজনিত ভুল, অথবা তুমি যদি বলো অসমাপিকা, সমাপিকা ক্রিয়া, সন্ধি, সমাস, ওইরকম কোনো কিছু ভুল তোমার চোখে পড়তেছে না। তাহলে কি চিন্তা করতে হবে? তোমাকে চিন্তা করতে হবে যেহেতু এখানে সাক্ষী কথাটা আছে, সাক্ষী আসলে কি? একটু প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিবা। সাক্ষী মানে হচ্ছে ব্যক্তি। সাক্ষী মানে কি? ব্যক্তি। এবার আমি ব্যক্তি কিন্তু এখানে উপস্থিত আছে, একটু মনোযোগ দিবা তুমি। আমি ব্যক্তি উপস্থিত আছে, আমি যা বলবে তা কিন্তু সাক্ষ্য, সাক্ষী না। একটু ভালো করে খেয়াল করবা, সাক্ষ্য মানে হচ্ছে বক্তব্য। সাক্ষ্য মানে কি? বক্তব্য। এবার যখন আমি বলতেছি আমি সাক্ষী দিব না, তার মানে আমি ব্যক্তি আছি, আবার সাক্ষী মানে একজন ব্যক্তি, তার মানে দুইবার রিপিট হয়ে যাচ্ছে বিষয়টা। সাক্ষী বলতে আমি যদি বলি সাক্ষী হাজির হয়েছে, অর্থাৎ সেখানে ব্যক্তি হাজির হয়েছে, কিন্তু আমি যখন কথা বলতেছি, সাক্ষী যখন কথা বলতেছে তাকে সাক্ষ্য বলা হয়। অর্থাৎ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি ব্যক্তির ক্ষেত্রে তুমি সাক্ষী ব্যবহার করবা, আবার বক্তব্যের ক্ষেত্রে তুমি সাক্ষ্য ব্যবহার করবা। এই জায়গায় যদি আমরা ভুল ফাইন্ড আউট করি, তাহলে এখানে সাক্ষীর জায়গায় কি হবে বলো তো প্রিয় শিক্ষার্থী? সাক্ষ্য হবে, কারণ আমি বক্তব্য দিব না, আমি বক্তব্য দিব না, এখানে সাক্ষী জায়গাটা কি? একদমই ভুল। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বুঝতে পারছো। তার মানে হচ্ছে শুধু এতটুকু জায়গায় তুমি মনে রাখবা, সাক্ষী ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবা তুমি, সাক্ষ্য বক্তব্যের ক্ষেত্রে ব্যবহার করবা। আমার কাছে মনে হয় তুমি যদি এই কনসেপ্টটা ক্লিয়ার নিয়ে যেতে পারো। আমি একটা কথা বলি, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, ইউনিভার্সিটিতে পড়তে চায়, তারা একটা ব্যাপার মনে রাখবা, ইন্টারমিডিয়েটের যে আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে, এই সিলেবাসটা আলটিমেটলি তুমি যদি মনে করো যে আমি একদমই পড়াশোনা করব না, বোর্ড কোশ্চেনগুলো সলভ করে পরীক্ষা দিব, তবু ব্যাকরণে 30-এ 30 পাওয়া সম্ভব। কিন্তু ঝামেলা কোথায় হবে জানো? যখনই তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, যখন তুমি ডাবিতে পরীক্ষা দিতে যাবা, রাবিতে পরীক্ষা দিতে যাবা, জগন্নাথে পরীক্ষা দিতে যাবা, তখনই তুমি বিপদে পড়বা। তোমরা খুব ভালো করেই জানো যে ডাবিতে 35 বাংলা, 35 বাংলার মধ্যে 15 হচ্ছে এমসিকিউ, 20 হচ্ছে রিটেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য তোমাকে একটা বেসিক, একটা ফুল কনসেপ্ট নিয়ে দেন সামনে এগিয়ে যেতে হবে, যেন ইউনিভার্সিটিতে গিয়ে তোমার এটা কোনো ঝামেলা না হয়। তারপরে দেখো পরবর্তী বাক্যটার দিকে তাকাও, এক পৌষে শীত যায় না। তো তুমি যখন ব্যাকরণ পড়তে যাবা, একদম নোট করে ফেলবে, মনে রাখবা একটা কথা স্পষ্ট মনে রাখবা, তুমি যখনই কোনো একটা প্রবাদ, প্রবচন অথবা বাগধারা পেয়ে যাবা, তুমি কিন্তু এটার কোনো পরিবর্তন করে ব্যবহার করতে পারবা না। এখন দেখো তুমি, আমরা যখন একটা প্রবাদ প্রবচন পড়েছিলাম, এই যে পৌষে কথাটা, এটা কিন্তু মূলত ছিল এক মাঘে শীত যায় না। সেম ভাবে যদি আমরা বলি, মনে করো 9-এর লাঠি 1-এর বোঝা, তার মানে 10-এর লাঠি 1-এর বোঝা। এরকম ভাবে যদি বলি আমরা কেউ মরে বিল সেচে কেউ খায় শিং। এখন ব্যাপারটা হচ্ছে কেউ খায় শিং না, কিন্তু কেউ খায় কই। এখন কই একটা মাছ, শিংও একটা মাছ, তাহলে শিং দিলাম হলো না কেন? স্পষ্ট মনে রাখবা, প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে দুইটা ব্যাপার একদম মাথায় রেখে ফেলবা, যে বাগধারা এবং প্রবাদ প্রবচন, বাগধারা এবং প্রবাদ প্রবচন কোন রকম পরিবর্তন করে ব্যবহার করা যাবে না।
কোনো রকম পরিবর্তন করে বাগধারা অথবা প্রবাদ প্রবচন ব্যবহার করা যাবে না। এরকম বিশেষ করে 2012 সাল 13 সাল 14 সালের যে বোর্ডগুলো ছিল এরকম প্রশ্ন 2 থেকে 3টে আসতো। আধুনিক যে আমাদের প্রশ্নগুলো করে একটা প্রশ্ন রাখে ওরা, এরকম ভাবে দিয়ে দিবে, দেখবা যে তোমার একটা বাগধারায় ভুল। যেমন আমি তোমাকে এক্সাম্পল হিসেবে দিই, মনে করো আমি বললাম অরণ্যে রোদন, অরণ্যে রোদন। ব্যাপারটা হচ্ছে অরণ্য মানে বন, রোদন মানে হচ্ছে কান্না। এখন কেউ যদি বলে বনে রোদন, বনে রোদন, তার মানে হচ্ছে অরণ্য মানে বন, বন মানেও বন, তার মানে আমি অরণ্য না বলে বন বলতে পারতাম, কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবা না, কারণ বাগধারা অথবা প্রবাদ প্রবচনের কোন রকম কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় 2 নম্বর কোশ্চেন কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সব পাখিরা গড়ে আসে না, সব পাখিরা গড়ে আসে না। একটু ভালো করে খেয়াল করো তো বাবা, এখানে বলছি সব, এটাকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় বলি বাহুল্য দোষ, যেটা খুবই ইম্পর্টেন্ট, বাহুল্য দোষ। এটা নিয়ে কথা বললে অনেকক্ষণ কথা বলা যাবে, কিছু কনসেপ্ট আমি তোমাকে দেই, একটু ব্যাপার খেয়াল করো। এখানে সব বহুবচন বাচক শব্দ, রা বহুবচন বাচক শব্দ, তার মানে হচ্ছে সব দ্বারা যা বোঝাচ্ছে রা দ্বারা তাই বোঝাচ্ছে। এখন তুমি যখন ব্যবহার করতে যাবা তখন তোমাকে একটা ব্যবহার করতে হবে, তোমাকে তো সবটা ব্যবহার করা যাবে না। যেমন কিছু উদাহরণ আমি তোমাকে বলি, যেমন অশ্রু জলে, একটু ভালো করে খেয়াল করো তো বাবা, অশ্রু মানে জল, জল মানে জল, তাহলে অশ্রুতে ভিজে গেল, অশ্রু তুমি ব্যবহার করলা আবার জল ব্যবহার করলা, এটাকে বাহুল্য দোষ বলে। সেম ভাবে আমরা যখন বলি চলাকালীন সময়ে, চলাকালীন সময়ে, একটু প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দাও, চলাকালীন মানে সময়, চলাকালীন মানেই চলার সময়, কেন পুনরায় তুমি সময় ব্যবহার করলা? অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এরকম বাহুল্য দোষের অসংখ্য উদাহরণ আছে, আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। আমরা এই বাক্যটা শুধু অ্যান্সার করার চেষ্টা করি, একটু মনোযোগ দাও, আমরা এগুলো ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। আমাদের লাইভ ক্লাসগুলো যখন হবে প্রয়োগ অপপ্রয়োগে, তখন আমরা এরকম টপিক ধরে ধরে ডিটেলস আলোচনা করব। তো একটু ব্যাপার খেয়াল করো তাহলে, সব বাদ যাবে। এখন তুমি কি লিখতে পারো, হয়তো বা লিখবা সব পাখি গড়ে আসে না। আদারওয়াইজ কেউ যদি মনে করে সব বাদ দিয়ে দিতে পারবে, বলতে পারবে পাখিরা গড়ে আসে না। অর্থাৎ তুমি হয় সব পাখি ব্যবহার করতে হবে, নয় পাখিরা ব্যবহার করতে হবে, কিন্তু সব পাখিরা ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে বাহুল্য দোষ। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার। তারপরে তুমি দেখো, আমি কিন্তু প্রথমেই ক্লাসের শুরুতেই বলছিলাম, তুমি যখন বাক্য অ্যান্সার করতে যাবো প্রথমেই দেখবা যে বাক্যে কোনো বানান ভুল আছে কিনা। এখানে সন্তুষ বানানটা কিন্তু ভুল, এটা বানানটা হবে সন্তুষ্ট, সন্তুষ্ট হলাম না, একটু ভালো করে খেয়াল করবা তুমি, এটা কিন্তু বানান জনিত ত্রুটি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা যখন প্রবাদ প্রবচন পড়তে যাব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রয়োগ অপপ্রয়োগ পড়তে যাব, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্তই। যারা আমার এই ক্লাসে একদমই নতুন, আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভালো থাকো সবাই।